আজকে আমরা পৃথিবীতে প্রাণ কীভাবে সৃষ্টি হলো এবং মানুষ কিভাবে এখানে স্থান করে নিল বা মানুষের জন্ম রহস্য সেটা একটু নিজেদের মতো করে ভাববার চেষ্টা করব। আমরা এর আগেই আলোচনা করেছি যে সূর্য এবং সূর্যের যে কম্পানিয়ন স্টার, বাইনারি স্টার, এরা দুজন খুব কাছাকাছি চলে আসার মুহূর্তে এদের নিজস্ব যে গ্র্যাভিটেশনাল ফোর্স, তার তীব্রতার দরুন এদের শরীরের কিছু অংশ ছিটকে বেরিয়ে আসে এবং সেগুলোই পরস্পর জমাটবদ্ধ হয়ে বিভিন্ন আকারে সূর্যের চারপাশে ঘুরতে শুরু করে এবং ঘুরতে ঘুরতে সেগুলো আস্তে আস্তে গোলাকার আকার ধারণ করে। কারণ আমরা জানি যে কোনো বস্তু যদি দীর্ঘ সময় ধরে ঘোরে তাহলে তার যে কেন্দ্রাতিক বল, মানে যে আকর্ষণটা তার কেন্দ্র অভিমুখী, তো সেই বলটার জন্য বা সেই আকর্ষণের জন্য, এবং সেই আকর্ষণটা যেহেতু সর্বমুখী সমানভাবে ক্রিয়া করে, তাই বাহ্যিক যে সারফেস সেটা আস্তে আস্তে একই বল প্রয়োগের জন্য গোলাকার আকার ধারণ করে এবং ক্রমশ তাপমাত্রা ছাড়তে ছাড়তে, বিকিরণ করতে করতে আস্তে আস্তে এই গ্রহগুলোর বাইরের সারফেসগুলো শক্ত হতে শুরু করে। তো পৃথিবীতেও এইরকমই ঘটেছে কোটি কোটি বছর ধরে, এবং বারবার করে পৃথিবীর বুকে যে বাষ্প তৈরি হয়েছে, উত্তপ্ত বাষ্প, সেগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণের দ্বারা আকর্ষণে আবার নিচে নেমে এসেছে এবং বাষ্প ক্রমাগত তৈরি হচ্ছে, ক্রমাগত উপরে চলে যাচ্ছে, উপরের বায়ুমণ্ডলে গিয়ে তুলনামূলকভাবে সেই জায়গাটা ভূমির থেকে ঠান্ডা, ফলে সেগুলো আবার কিছুটা ঠান্ডা হয়ে নিচে নেমে আসছে। তো এইভাবে যে সার্কুলেশন পদ্ধতি, তাতে করে আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে এবং পৃথিবীর বহু অঞ্চলে বিপুল জলরাশি উৎপন্ন হয় এবং পৃথিবীর মধ্যে তো 20% অক্সিজেন ছিলই। ফলে সেই পরিবেশে প্রাণ সঞ্চার হওয়ার পেছনে যে কটা যুক্তি দেওয়া হয়েছে, তার মধ্যে একটা যুক্তি হচ্ছে যে বাইরের কোনো জগৎ থেকে, অবশ্যই আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে নয়, কারণ অন্যান্য গ্রহ থেকে যদি প্রাণ আমাদের পৃথিবীতে আসতো তাহলে সেই গ্রহগুলোতেও আমরা প্রাণের অস্তিত্ব খুঁজে পেতাম। যেহেতু নেই, তাহলে বাইরের কোনো সৌরজগৎ থেকে, আমাদের গ্যালাক্সির অন্য কোনো তারামণ্ডল থেকে, সেখানকার কোনো গ্রহের প্রাণ আছে বা ছিল, তো সেখান থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে বাহিত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং তার অবশিষ্টাংশ পৃথিবীর ভূমি যখন স্পর্শ করে, সেখানে প্রাণের উপযুক্ত পরিবেশ সেই উল্কাপিণ্ডের মধ্যে থাকা যে প্রাণ অণু, সেটা এখানে বিস্তার লাভ করে, প্রথমে এককোষী, তারপরে বহুকোষী, এইভাবে। কিন্তু প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে, বাইরের বহির্জগৎ থেকে যদি কোনো প্রাণ এইভাবে এসে থাকে, তাহলে সেখানে আমরা এখনো কোনোভাবে প্রাণ খুঁজে পাচ্ছি না কেন?
কারণ আমাদের বিজ্ঞান যেভাবে অগ্রসর হয়েছে, আমাদের জ্ঞানের সীমানা, তাতে করে বেশ কয়েক আলোকবর্ষ ব্যাপী আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাইনি। তাহলে কি এটা ধরে নিতে হবে যে যেখান থেকে প্রাণ এসেছিল পৃথিবীতে, সেই অঞ্চলে এখন আর প্রাণ নেই, বিনষ্ট হয়ে গেছে? তাহলে এখন প্রশ্ন আসে যে যেখান থেকে প্রাণ এসেছিল আমাদের পৃথিবীতে, তা সেখানে প্রাণ কোথা থেকে এলো? কারণ প্রাণ তো পৃথিবী বা এই ধরনের অঞ্চলে নিজের থেকে তৈরি হয়নি। কারণ ওই গ্রহে যদি নিজের থেকে প্রাণ তৈরি হতো, তাহলে আমাদের পৃথিবীতেও নিজের থেকে প্রাণ তৈরি হতো। তাহলে প্রাণ যদি অন্য গ্রহ থেকে আসে, তা সেই গ্রহে এখন না হয় ধরে নিলাম প্রাণ নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেই গ্রহেও তো অন্য কোনো জগৎ থেকে প্রাণ এসেছিল। এবার যদি ধরে নিই সেই জগতেও প্রাণ বিনষ্ট হয়ে গেছে, নির্মূল হয়ে গেছে, তাহলে আরও অন্য কোনো গ্রহ থেকে সেই গ্রহে প্রাণ এসেছিল। তা কোথাও থেকে তো প্রাণটা শুরু হয়েছিল। সুতরাং এইভাবে যদি আমরা ক্রমশ পিছিয়ে যাই, তাহলে কিন্তু এই সূত্রটা ধোপে টিকছে না। এবার যদি বলি যে আমাদের যা জ্ঞানের ভাণ্ডার যে সীমানা পর্যন্ত পৌঁছেছে, সেখানে আমরা না হয় প্রাণ আবিষ্কার করতে পারিনি, কিন্তু যেখানে এখনো আমাদের বিজ্ঞানের সীমানা বা বিজ্ঞানের যে আমাদের অগ্রগতি পৌঁছতে পারেনি, সেই অঞ্চলে প্রাণ আছে। যদি তাই হয়, তাহলে সেই অঞ্চলের প্রাণ নিশ্চয়ই আমাদের পৃথিবীর প্রাণের থেকে অনেক উন্নত, কারণ তারা অনেক আগে সৃষ্টি হয়েছে। তাহলে সেইখানে যদি উন্নত প্রাণী থেকে থাকে, যারা মানুষের থেকেও উন্নত বুদ্ধিতে, বিচারে বা অগ্রগতিতে বা তাদের জ্ঞানের পরিসীমায়, তাহলে সেই অঞ্চলের থেকে আমরা এই যে পৃথিবীর থেকে বিভিন্ন রকমের সিগন্যাল, পায়োনিয়ার 1 বলে একটা আমরা মহাকাশযান পাঠিয়েছিলাম, তার মধ্যে কিন্তু পৃথিবীর সমস্ত রকমের সংকেত, মানুষের ছবি, এটা সৌরমণ্ডলের কত নম্বর গ্রহ, সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দেওয়া হয়েছে। মানে আমরা কিন্তু আমাদের সীমিত জ্ঞানের মধ্যেও চেষ্টা করছি যে বাইরের জগতের সাথে যদি সত্যি কোনো উন্নত শ্রেণীর প্রাণ থেকে থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করার। তাহলে যেখান থেকে প্রাণ এসছিল, তো সেখানে যেহেতু প্রাণ আগে সৃষ্টি হয়েছিল, তাহলে তারা আমাদের থেকে নিশ্চয়ই আরও উন্নত। তো তাদের তরফ থেকে কেন কোনো চেষ্টা নেই, কোনো রকম সিগন্যাল, কেন রেডিও তরঙ্গ বা কোনো ধরনের যে তরঙ্গগুলোকে প্রতিনিয়ত ছড়িয়ে দেওয়া যায়, যে কোনো উন্নত সভ্যতাই কিন্তু এটা করতে পারে, এবং সেই তরঙ্গ কিন্তু আমরা পৃথিবীতে খুব সহজেই ক্যাচ করে নিতে পারি। এবং কোন জায়গা থেকে সেই তরঙ্গ আসছে, এবং সেই তরঙ্গের গতি প্রকৃতি, সেই তরঙ্গের কম্পাঙ্ক, এইটা দেখে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি। তাহলে এই ধরনের তরঙ্গ কিন্তু এখনো আমরা পৃথিবীতে রিসিভ হয়নি। তার মানে আমাদের এই আশেপাশের বেশ কয়েক আলোকবর্ষ দূর পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, সেখানে আমাদের মতো কোনো প্রাণের অস্তিত্ব নেই। থাকলে তাদের তরফ থেকেও
চেষ্টা থাকতো যে অন্য কোনো জগতে প্রাণ আছে কিনা সেটা জানবার। তাহলে প্রশ্ন আসছে যে পৃথিবীতে কি নিজের থেকেই মানুষ সৃষ্টি হয়েছে? তাই যদি হয়, এবং যেটা বলা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা ছিলেন বানর শ্রেণী, মানুষকে বলা হয় সুপার এপ, মানে আমাদের পূর্বপুরুষ ছিল এপ, মানে যারা গাছে চড়ে বেড়াতো, যাদের শরীর ছিল লোমে ঢাকা। কিন্তু তাই যদি হবে, তা সেই পার্টিকুলার বানর প্রজাতির থেকে যদি আমাদের ক্রমবিবর্তনের মাধ্যমে আজকের মানুষ হোমোসেপিয়েন্স, তাহলে বাকি বানর শ্রেণীদের কোনো অগ্রগতি হলো না কেন? তা তো সব বানর শ্রেণীরই মানুষে পরিণত হয়ে যাওয়ার কথা, সেটা তো ঘটেনি। তাহলে আমাদের পূর্বপুরুষ যে বানর প্রজাতির ছিল, এইটাও কিন্তু সরাসরি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। মানুষের যে দুটো সবথেকে বড় শারীরিক বৈশিষ্ট্য, যার জন্য আজকে মানুষের সাথে বাকি যে কোনো প্রজাতির যে তফাৎ, সেই দুটোর মধ্যে একটা হচ্ছে মানুষ সোজা হয়ে মাথা উঁচু করে দু পায়ে ভর দিয়ে চলতে পারে। অন্যান্য কিছু প্রাণী আছে, শিম্পাঞ্জি, গরিলা, এরাও কিন্তু দু পায়ে ভর দিয়ে কিছুটা হলেও চলতে পারে, কিন্তু সেটা হচ্ছে মন্থর গতি। মানুষের মতো এত সুন্দর স্টেপিং, পরপর যে পদক্ষেপ, একই ডিস্টেন্স মেনটেন করে, মানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে মানুষ যখন দৌড়ায়, তার যে ব্যালেন্স, এটা কিন্তু অন্য কোনো গরিলা বা বানর শ্রেণীর মধ্যে দেখা যায় না। তারা যখন উত্তেজিত হয়, তাদের যে লাফানো, ঝাঁপানো বা দৌড়ানোর যে পদক্ষেপ, সেগুলো কিন্তু কোনোভাবেই ওয়েল ডিসিপ্লিন নয়, এলোমেলো। কিছুটা লাফানো, কিছুটা দৌড়ানো, স্টেপিংয়ের ঠিক নেই, কখনো চার পায়ে ভর দিয়ে, মানে টানা মাইলের পর মাইল ধরে দু পায়ে ভর দিয়ে একই স্পিডে দৌড়াচ্ছে মাথা উঁচু করে। এটা কিন্তু একমাত্র মানুষের মধ্যেই দেখা যায়। এবং মানুষ মাথা উঁচু করে মহাকাশকে দেখতে পায়, সূর্য, চন্দ্র, তাদের গতি প্রকৃতি, তারা, নক্ষত্র দেখতে পায়, চন্দ্রের পরিবর্তন আকারের দেখতে পায়। এবং সব থেকে যে বড় বৈশিষ্ট্য মানুষের, সেটা হচ্ছে মানুষের দু হাতের আঙ্গুল, যে 10টা আঙ্গুল আছে দু হাতে, 5টা 5টা করে, পায়ের আঙ্গুলের কথা আমি বাদ দিলাম, কিন্তু যে হাতের আঙ্গুল, এই আঙ্গুলগুলোর শেপগুলো এতটাই পারফেক্ট যে আমরা কিন্তু যা কিছু কাজ করি সবটাই কিন্তু এই আঙ্গুলগুলো দিয়ে। আমরা যে হাতের যে মুষ্টি, আঙুলগুলো যখন আমরা ভাঁজ করি, সেইটা দিয়ে আমরা কোনো বস্তুকে যখন ধরি, যে গ্রিপটা বা যে মুষ্টিটা তৈরি হয়,
সেটা কিন্তু অন্য কোনো প্রাণী এত মজবুতভাবে তৈরি করতে পারে না। আমরা এই হাত দিয়ে মানে আঙুলগুলোর সাহায্যে মোটা সরু যে কোনো জিনিস ধরতে পারি। আমরা বালতি করে জল নিয়ে আসতে পারি, আমরা কোদাল দিয়ে মাটি কোপাতে পারি, আমরা বটিতে বসে তরকারি কাটতে পারি। মানে যেভাবে খুশি আমরা আঙুলটাকে কিন্তু চালনা করতে পারি। আমরা ভাত মেখে খেতে পারি। তাহলে এই যে আঙুলের ব্যবহার, এটা কিন্তু অন্য কোনো প্রজাতির মধ্যে নেই। সাপোজ মানুষ যখন কোনো একটা সময়, কারণ মানুষ প্রথম দিকে কি করত, শিকার করে খেত আগুন আবিষ্কার করার আগে। তা সেই সময় মানুষ পাথরকে ঘষে বা অন্য পাথর দিয়ে ঠুকে ঠুকে সেটাকে ধারালো করার চেষ্টা করত, যাতে করে পশুকে আঘাত করে তাকে খুব চট করে নিজেদের বশে আনা যায় বা হত্যা করা যায়। এবং এটা করতে করতে কোনো একটা সময় এবং দুটো পাথরের মধ্যে তারা ঠোকাঠুকি করে ফেলে যে হঠাৎ করে তারা সেখানে সেই ঘর্ষণজনিত কারণে পার্টিকুলার সেই দুটো পাথরের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পায়। এবং সেটা কোনো কারণে আশেপাশের কোনো শুকনো ঘাসে বা ডালপালার মধ্যে লেগে গিয়ে আগুন ধরে ওঠে। তারা নিশ্চয়ই তার আগে দাবানল দেখেছে, তার মানে আগুনটাকে তারা চেনে, কিন্তু কখনো আগুন তৈরি করতে জানতো না এটা কি করে হয়। কিন্তু যখন আচমকা তারা এটা আবিষ্কার করে ফেললো নিজেদের অজান্তে, তখন কিন্তু তারা বুঝে গেল যে এইভাবে যদি আমরা এই পার্টিকুলার পাথরগুলো যদি আমরা ঘষি বা ঠোক্কর দিই, তাহলে কিন্তু আগুন তৈরি করা যাচ্ছে। এবং তারা যে কাঁচা মাংসগুলো খেত, হতেই পারে কোনো একজন উৎসুক তাদের মধ্যে, সে হয়তো মাংসটাকে আগুনের মধ্যে ধরেছিল, এবং ধরে যখন কিছুটা মাংসের মধ্যে সেই মানে আগুনের মধ্যে সেই মাংসটা যখন সেকা হয়ে গেল, তখন সে যখন সেটা খেতে গেল, তার কাছে সেটা অন্য রকমের লাগলো, সুস্বাদু মনে হলো, নরম মনে হলো, খেতে সুবিধা হলো তার। তো এইভাবে মানুষ আস্তে আস্তে নিজেকে উন্নত করেছে। এবং এই যে দুটো পাথরকে ধরে ঘর্ষণ, এইটা কিন্তু করার জন্য তার হাতের আঙ্গুলগুলোর কাজ করেছে। আজকে গরু বা যে কোনো বাঘ ভাল্লুক, এদের কিন্তু হাতের কোনো আঙ্গুল নেই, বা যেটা আছে থাবা, সেই থাবা দিয়ে কিন্তু কখনোই পাথরকে ধরে ঘষা সম্ভব নয়। এর সাথে অন্যান্য প্রাণীদের আরেকটা বিশাল তফাৎ যেটা, সেটা হচ্ছে অন্যান্য প্রাণীরা সে হাজার হাজার লক্ষ লক্ষ, সাপোজ ধরো গরু, একটা গরুর সাথে আরেকটা গরুর, আমি একই প্রজাতির গরু বলছি, ধরো ভারতীয় বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের, আমাদের পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু একটা গরুর সাথে আরেকটা গরুর শারীরিক গঠনে কোনো পার্থক্য নেই। মানে প্রত্যেকটা গরুই দেখলে মনে হবে একই রকম। বা পাখি, সে চড়ুই পাখি হোক, কাক হোক, যে কোনো, বা যে কোনো নির্দিষ্ট প্রজাতির সাপ, একই রকম দেখতে।
কিন্তু মানুষের মধ্যে কিন্তু প্রত্যেকটি মানুষ অন্য আরেকটি মানুষের থেকে সম্পূর্ণভাবে আলাদা, শুধুমাত্র গঠনেই নয়, তাদের কথা, তাদের গায়ের রং, তাদের চলার স্টাইল, সব কিছুতেই, বা তাদের তাকানো, তাদের অঙ্গভঙ্গি, প্রত্যেকটাই কিন্তু অন্য আরেকটি মানুষের থেকে স্বতন্ত্র। আমি যদি 10 জন মানুষের সাথে পরিচিত থাকি, আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এই মানুষটি ওই নির্দিষ্ট মানুষ, নাম করে বলে দিতে পারবো। কিন্তু 4টে গরু ডাক 1000বার শুনলেও আমি কিন্তু বলতে পারবো না চোখ বন্ধ করে যে এটি ওই গরুটি ডাকছে। তাহলে এই যে ব্যতিক্রম, এই যে প্রায় 750 কোটি মানুষ গোটা বিশ্ব জুড়ে, তাদের মধ্যে কোনো সিমিলারিটি নেই। আজকে বানর শ্রেণী, সবগুলো বানর বা হনুমান বা ভাল্লুক বা বাঘ, সিংহ একই রকম দেখতে, কোনো তফাৎ নেই। আকারে ছোট বড় বা বয়সের জন্য বা বিভিন্ন অঞ্চলে যে প্রাকৃতিক পরিবেশ, যেমন সাইবেরিয়ায় যে বাঘ, সেই বাঘ সেই শীতল পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য তাদের শারীরিক গঠনের কিছু পরিবর্তন হয়, তাদের চর্বি বেশি। যেমন দাঁড় কাক, যেটা মেরু অঞ্চলে আছে, সেখানে দাঁড় কাকের রং সাদা, কিন্তু তাদের যে ডাক, গলার স্বর, এবং আমাদের এখানকার যে দাঁড় কাক, তার যে গলার স্বর একদম এক। তার মানে শুধুমাত্র কিছুটা অভিযোজিত হওয়ার জন্য তাদের বর্ণগত বা চেহারাগত কিছু অমিল আছে, কিন্তু তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করা সম্ভব নয়। কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু আলাদা করে চেনা সম্ভব, কারণ কারোর সাথেই হুবহু কোনো মিল থাকে না। ইভেন যমজ বাচ্চাদেরও কোনো মিল থাকে না। এটা কিন্তু ব্যতিক্রম।